কালকে আমি দেখিয়েছিলাম মোট মুনাফা কিভাবে বা মোট ক্ষতি কিভাবে নির্ণয় করতে হয়। আজকে মোট মুনাফার পরবর্তী অংশটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, যদি তোমার মোট মুনাফা মোট ক্ষতি বের হলে সেখান থেকে তোমরা পরিচালন ব্যয়টা বাদ দিবা, ঠিক আছে? এখন পরিচালন ব্যয় বলতে বোঝায় অনেকগুলো হচ্ছে তোমার হচ্ছে পরোক্ষ খরচ আছে। তোমরা যদি পরোক্ষ খরচগুলো যদি পরিচালন ব্যয় লিখলে তোমরা হচ্ছে তোমার অঙ্কটা কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাও আমি এখানে যেগুলো খুব বেশি পরীক্ষায় আসে, যেগুলো বেশি খুব ইম্পর্টেন্ট, আমি সেগুলো লিখে দেখাচ্ছি। ধরো তোমার বেতন পরীক্ষায় রেমিলের মধ্যে আসছে বেতন। এখন কোনো বেতনের উপর যদি বকেয়া থাকলে ও বেতন যত টাকা থাকবে সেটার সাথে বকেয়া বেতনটা যোগ করে দেখাবো, ঠিক আছে? এবার তোমার ধরো বকেয়া বেতন নাই, লেখা আছে অগ্রিম বেতন, ঠিক আছে? অগ্রিম বেতন, তাহলে সেটা তোমার হচ্ছে বেতন থেকে অগ্রিম বেতনটা কি করে দিবা, বিয়োগ করে দিবা। এখন আমি তোমাদের এই বকেয়া বা অগ্রিমটা হচ্ছে কিভাবে বের করতে হয় সেটি হচ্ছে আমি প্রথম ক্লাসে অর্থাৎ সমন্বয়ে প্রথম পর্বে আমি লিখে দেখিয়েছিলাম, ঠিক আছে? তোমরা হচ্ছে বিস্তারিত ওই সমন্বয়ের প্রথম পর্ব থেকে ক্লাসগুলো দেখে নিবা, ঠিক আছে? এরপর বিজ্ঞাপনটা হচ্ছে পরিচালন ব্যয়। বিজ্ঞাপনটা থেকে তোমার হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন বাদ দিব। বাদ দেওয়ার পর এবার যদি কোনো সমন্বয়ের মধ্যে যদি তোমার পণ্য বিতরণ থাকে, পণ্য বিতরণটা যোগ করতে হয়। এখন এই আমি তোমার হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন কিভাবে নির্ণয় করে আর হচ্ছে পণ্য বিতরণ কিভাবে যোগ করতে হয় সেটি আমি তোমার হচ্ছে সমন্বয়ের মধ্যে দেখিয়ে দিয়েছিলাম। তোমরা সমন্বয় পর্ব 1 এবং 2 দেখলে তোমরা হচ্ছে এগুলা নির্ণয় করতে পারবে, ঠিক আছে? এরপরে খুব মোস্ট ইম্পর্টেন্ট, কুরিন বা অদেয় পাওনা। কুরিন বা অদেয় পাওনাটা কিভাবে প্রশ্ন দিবা? কুরিন যদি তোমার রেয়ামিলের মধ্যে কুরিন বা অদেয় পাওনা লেখা থাকে সেটার সাথে তোমার নতুন কুরিন বা অদেয় পাওনাটা যোগ করবা। এরপর হচ্ছে নতুন কুরিন বা অদেয় পাওনা শুনছি তাহলে সেটা যোগ করবা। এরপর হচ্ছে পুরাতন বলতে এই যেগুলো নতুন হবে, যে নতুন দুইটি নতুন কুরিন সংস্কৃতি বা কুরিন বলে যোগ করেছি সেগুলো হচ্ছে সমন্বয় থেকে পাওয়া যায়, ঠিক আছে? আর যেটা হচ্ছে পুরাতন কুরিন বলে সংস্কৃতি বলে লেখা আছে এটা হচ্ছে তোমার হচ্ছে র্যামিলে দেওয়া থাকবে। আমি হচ্ছে তোমার কুরিন অদেয় পাওনা এইগুলা নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করেছিলাম এই তোমার হচ্ছে কোথায় সমন্বয়ের পর্ব 1 মধ্যে, ঠিক আছে? এখানে তোমরা ওখান থেকে দেখে নিলে তোমরা হচ্ছে এগুলো কিভাবে বের করতে হয় সেটা হচ্ছে জানতে পারবা, ঠিক আছে? এরপরে তোমরা যে সকল ধরনের অবচয় বা অবলম্বনগুলো হচ্ছে পরিচালন ব্যয়তে আসবে। অর্থাৎ ধরো তোমার হচ্ছে স্থায়ী সম্পদ 50,000 টাকা, সেটার উপর 10%, ও 10% যত টাকা বের হবে সে টাকাটাই হচ্ছে পরিচালন ব্যয়তে আসবে। অর্থাৎ মনে রাখবা সকল ধরনের তোমার স্থায়ী সম্পদের অবচয় বা অবলোকনগুলা হচ্ছে পরিচালন ব্যয়তে আসবে, ঠিক আছে? এখন লেখার পর আমার হচ্ছে ধরো এটা মোট মুনাফা আসে, আমার এরপর হচ্ছে পরিচালন ব্যয় আসে। ধরো তোমার হচ্ছে একটা টাকা আসে 50,000 ধরো, এখানে আছে আমার মোট মুনাফা ধরো তোমার হচ্ছে 1 লাখ টাকা, এখানে আসে তোমার হচ্ছে কয় টাকা, 85,000 টাকা। এখন 1 লক্ষ টাকা যদি 50,000 বাদ দিলে আর 50,000 টাকা যেটা থাকবে এটাকে বলো পরিচালন মুনাফা, ঠিক আছে? এখন পরিচালন ক্ষতি কিভাবে হবে? যদি আমার যদি মোট ক্ষতি হয় আর এটা যদি তোমার কি হয়ে গেলে এটাও কি হয়ে গেলে এটাও যদি তোমার এটা চেটে বড় হয়ে যায় তারও ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে? এখন ধরো আমার ক্ষতি না হয়ে পরিচালন মুনাফা বের হয়েছে, কারণ পরিচালন মুনাফা যত টাকা বের হবে অর্থাৎ এটা এখানে যত টাকা বের হবে সেটার সাথে অপরিচালন আয় অথবা অন্যান্য আয়গুলা যোগ হবে। এখন পরিচালন আয়ের মধ্যে আমি কি আছে সেটি দেখাচ্ছি। অর্থাৎ তোমার হচ্ছে পরিচালন ব্যয় থেকে বাদ দিয়ে যেটা বের হবে এখান থেকে এই টাকাটা বাদ দিয়ে যেটা বের হবে এটাকে পরিচালন মুনাফা, ঠিক আছে? এখন পরিচালন মুনাফার সাথেই অপরিচালন আয় অথবা অন্যান্য আয় যোগ হয়। এখন তোমরা হচ্ছে অপরিচালন আয় বা অন্যান্য আয়গুলো যদি স্পেসিফিক যদি মনে রাখতে পারো তাহলে তোমরা হচ্ছে অঙ্কটা করতে একদম তোমাদের জন্য হচ্ছে পান্থা ভাতের মতো হয়ে যাবে, ঠিক আছে? আমি এখানে যেগুলো হচ্ছে অপরিচালন আয় বা অন্যান্য আয় আছে এগুলো লিখে দেখাচ্ছি। এতো প্রথমেই লিখেছি ব্যাংক জমার সুদ, এবার লিখেছি বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, এবার হচ্ছে শিক্ষানবিশ সেলামি, এবার হচ্ছে উপভাড়া, এবার লিখেছি সেবা, স্থায়ী সম্পদের বিক্রয়জনিত মুনাফা বা লাভ হলে সেটাও অপরিচালন আয়। অর্থাৎ এখান থেকে যে কোনো একটা বা দুইটা তোমরা পেয়ে যাওয়া, ঠিক আছে? মাঝগুলো লিখবা, লেখার পর দুটো যোগ করে এখানে আসবে ও এখানে পরিচালন মুনাফা যত টাকা বের হবে সেটার সাথে এই অন্যান্য আয় বা অপরিচালন যোগ করবো। যোগ করার পর সেখান থেকে অপরিচালন ব্যয় অন্যান্য ব্যয় বাদ দিব। এখন
অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয় হচ্ছে কয়েকটি আছে, এগুলো মনে রাখবা তোমরা। একটা হচ্ছে ঋণের সুদ, মূলধনের সুদ, ব্যাংক জমাতিদের সুদ, বিবিধ ক্ষতি, ব্যাংক চার্জ, শিক্ষানবিশ ভাতা। এই তোমার হচ্ছে 5 থেকে 6টি মেয়াবি লিখেছি, এগুলো মনে রাখতে পারলে তোমরা হচ্ছে অপরিচালনায় তোমার ব্যয় বা অন্যান্য ব্যয় বের করতে পারবা। এখন এখানে যে টাকাটা বের হয়েছে এখান থেকে হচ্ছে অপরিচালনা ব্যয় যত এখানে লিখার পর এটা এখানে আসবে, এখান থেকে এটা বিয়োগ করে, অর্থাৎ এটা ধরে তোমার হচ্ছে আসে 1 লাখ টাকা, এটা হচ্ছে ধরো 80,000 টাকা, ঠিক আছে। তো এখান থেকে 80,000 বিয়োগ করলে হচ্ছে 20,000 টাকা, এটা হচ্ছে নিট মুনাফা বা লাভ। আবার যদি এটা ছোট হয়, এটা বড় হবে তখন নিট ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে। তোমরা হচ্ছে চারটা ভালো করে দেখে নাও। আমি যে পূর্বে কালকে মেবি একটা ক্লাস নিয়েছিলাম, এটা দেখে নিলে তোমার হচ্ছে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা একদম সহজ। আর এর আগে তোমরা হচ্ছে আমি দুইটি পর্ব 1 এবং 2 তোমার হচ্ছে সমন্বয় নিয়ে আলোচনা করেছিলাম, এই 2টি পর্ব দেখে নিবা। আর হচ্ছে আজকে আর কালকের ক্লাসটা দেখে নিলে বিশদ আয় বিবরণী বের করা তোমাদের জন্য একেবারে পান্থাবার, ঠিক আছে। তাহলে ক্লাসটি দেখে নিবা, সবাই ভালো থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।